ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি অলিভ আহমেদ RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে জানাচ্ছি আপনাদের ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে ঈদ আনন্দ আড্ডায় আমাদের RTV নিউ ইয়র্ক স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের এক ঝাঁক পরী বলতে ওনারা নিজ নিজ ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছেন। আমি প্রথমে চলে যাব মারিয়া। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মুবারক। উনি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড এন্টারপ্রেনার। এবং আমার পাশেই আছে সাদিয়া। উনি একজন লয়ার এবং ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটসের একজন কর্মী। এবং সর্ববামে আছেন তিনি এক সময়ের বাংলাদেশের জনপ্রিয় মডেল আঁখি চৌধুরী। ঈদ মোবারক। এবং তার পাশেই আছেন বাংলাদেশের আর একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা রাসেল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমে আসি মারিয়ার কাছে। মারিয়া, এই কোরবানির ঈদ কেমন যাচ্ছে নিউ ইয়র্কে? কোরবানিটা আসলে গত বছর আমি বাংলাদেশে করেছি, তো এইবার আমার আসলে একটু মন খারাপ ছিল, কারণ অবশ্যই বাংলাদেশের কোরবানি ঈদ আর নিউ ইয়র্কের বা US এর কোরবানি ঈদটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওখানে আমরা যে গরুর হাটে যাওয়া, গরু কেনা, ঈদের আগের যে আসলে যেই মানে এনভায়রনমেন্টটা থাকে সেটা আসলে এখানে কোনোভাবেই পাওয়া সম্ভব না। তো এই জিনিসটা তারপরেও যদিও আমরা দেখা গেছে যে ফোন দিয়ে বাংলাদেশের গরু কেনা হয়েছে কিনা এটা অলওয়েজ আমরা মানে জিজ্ঞেস করি ফ্যামিলিকে যে হাটে গিয়েছো কিনা, গরু কিনেছো কিনা, কি কালারের গরু কিনেছো, সাদা না কালো। হ্যাঁ। সো অনেক সময় এরকমও হতো আগে ছোটবেলায় যে মানুষ গরুর ছবি প্রোফাইল পিকচারও দিত না কোরবানিতে, যে এই কালারের গরু এবার আমার কেনা হয়েছে। সো আমার মনে হয় যে এই জিনিসটা তো আসলে এবার ঈদেও আমরা অনেক দেখেছি গরুর ছবি প্রোফাইল পিকচার অনেকে গরুর ছবি দেখেছি। সো এরকম তো এখানে এরকম তো আসলে ওই এনভায়রনমেন্ট বা ওই মজাটা হয় না। বাট এখানে আমার মনে হয় যেটা হয়, নিউ ইয়র্কের মানুষ ঈদটাকে অন্যরকম একটা ইভেন্ট হিসেবে উদযাপন করে, যে সবাই একসাথে হওয়া, যেটা আমি বাংলাদেশে খুব কম দেখেছি আমার টাইমে। যে আমরা হয়তো বা ঈদের দিন না, পরে অনেক দাওয়াতে গিয়েছি, বাট ঈদের দিন একসাথে হওয়া হয় না। বাট এখানে যেহেতু অনেকেই ছুটি নাই ঈদ উপলক্ষে, সো সবার বাসায় দাওয়াত খাওয়া, সবার বাসায় দেখা করা, একটা গেট টুগেদার করা রাতের বেলা, এই জিনিসটা আমার নিউ ইয়র্কে খুব ভালো লাগে। এবং চাঁদ রাতটা স্পেশালি আমার মনে হয় বাংলাদেশেও চাঁদ রাত আমরা এত মজা করি না যেটা আমরা নিউ ইয়র্কে করি। সো দুইভাবেই আসলে মানে বলতে পারি যে একটু মন খারাপ প্লাস একটু ভালো লাগা, আনন্দ, মানে হ্যাঁ, দুইটা মিলেই আমি বলবো যে আমার এটা একটা মিশ্র অনুভূতি। এখন চলে আসি আঁখি চৌধুরী। ঈদ আসলে কি বাংলাদেশে আমি ঈদ করি না অলমোস্ট 29 ইয়ার্স। 29 ইয়ার্স? আমি এখানে আছি 29 ইয়ার্স। সো এর আগে মানে ছোটই ছিলাম, তো ফ্যামিলির সাথে থাকা আর এখানে এসে একা ঈদ করা, ইটস টোটালি ডিফারেন্ট ফিলিংস। বাংলাদেশে আমি বলবো হ্যাঁ, বাংলাদেশে সব আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও অনেক কিছু যেটা এখানে মানে এসে যেটা মিস করছি, যে আত্মীয় স্বজন ফ্যামিলি, আমার ফ্যামিলি এখানে থাকে কিন্তু বন্ধু বান্ধব কেউ নেই এখানে। বাট এখানে একটা নতুন ফ্যামিলি, বন্ধু বান্ধব অনেক, এরাই ফ্যামিলি আসলে। সো আমার ভালোই কাটে, আমার সবাই এখন এখানে চলে এসেছে, এখন ভালোই কাটে। বাট বাংলাদেশে সেই ঈদটা আমি মিস করি, যেহেতু 29 ইয়ার্স আমি বাংলাদেশে ঈদ দেখি না। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে দেখবো। সাদিয়া, কেমন যাচ্ছে ঈদ? আমার ঈদটা আসলে লাস্ট 3 ইয়ার্স একটু ডিফারেন্টলি যাচ্ছে, কারণ আমি সাউথ ইন্ডিয়াতে বিয়ে করেছি। সো দুইটা কালচার টোটালি আলাদা। সো আমি খুব এনজয় করি, স্পেশালি নিউ ইয়র্কে এই যে চাঁদ রাত হয়, এটা আমার কখনো আগে দেখা হয়নি। বাংলাদেশেও এরকম চাঁদ রাত কখনো অ্যাকচুয়ালি দেখিনি। তো হ্যাঁ, ঈদ খুব ভালো কাটছে। রান্না বান্না হচ্ছে? হ্যাঁ, রান্না বান্না হচ্ছে, হায়দ্রাবাদি রান্না বান্না, বিরিয়ানি। এখন চলে আসি টিনা রাসেল। আমি আসলে আপনাদের দেশে বলি যে আপনাদের দেশে আমি এখনো নতুন। এটা শুনলে আমার বন্ধু বান্ধব সবাই খুব চেতে যায় যে এখনো ওন করছো না। মানে বিষয়টা হচ্ছে আমি আসলেই খুব বেশি দিন হয়নি এ দেশে, বাট যেটা হয় আমার ক্যারেক্টারের একটা সুপার কোয়ালিটি আমি খুব প্রাউডলি বলি যে যখন যেখানে থাকি আমার লাইফস্টাইলের সাথে দেখা গেছে যে আমি
হ্যাঁ, আমার পরিবারের সবাই যেহেতু বাংলাদেশে, বাট এখানেও আমার একটা পরিবার, লাইক আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমি এখানে। সো বাংলাদেশেও দেখা গেছে যে ঈদের দিনটা ওই ঘর নির্ভরই হয়, তো ওই ঘরের মানুষগুলোর সাথে আমার এখানে আছি আমি। বাট আশেপাশের যে ব্যাপারটা হয়, যে ঈদের ব্যাপারটা যেটা কাজ করে, যে আমরা নর্মালি একটা ঈদ আমরা বাংলাদেশে থাকলে গ্রামে যেতাম, সেটা ভীষণ মিস করি। বাট এখানে একটা অদ্ভুত ব্যাপার কাজ করে, যেমন রোজার ঈদে চাঁদ ওঠে জন্য চাঁদ রাত বলা হয়, কিন্তু এখানে আমেরিকায় কোরবানির ঈদে চাঁদ না উঠলেও মানে উদযাপনটাকে যে কত সুন্দরভাবে করা যায়, সেটা আসলে আমার মনে হয় বাংলাদেশের বাঙালিদের থেকেও এখানে যে বাঙালিরা আছে তারা সেটা এটা বেশি বেশি জানে। যেমন বৈশাখ মানে বছরের পর বছর বৈশাখ উদযাপন বৈশাখের চলছে, মানে ঈদের অনুষ্ঠান তো ঈদের অনুষ্ঠানও দাওয়াত চলছে। 1 মাস ধরে চলতে থাকে। এই জিনিসটা তো অনেক পজিটিভ। নট অনলি এপ্রিলের 14 তারিখ True. বৈশাখ, 1 তারিখ হ্যাঁ। থেকে মানে পুরো এপ্রিল মাস, ইভেন পুরো এপ্রিলের মাসটাই পরেই চলে, দেখা হ্যাঁ। গেছে এবং ওই যে শেয়ারিং গুলো, যে আমরা বৈশাখের এতগুলো উদযাপন হবে, তো আমরা ডেট গুলোকে ওইভাবে আলোচনা করে করে কিন্তু নিতে নিয়েছি। পারি। আমাদের তো বৈশাখ শেষ হয়ে গিয়েছে হ্যাঁ। এবং এখনো বৈশাখের অনুষ্ঠান দেখছি চলছে আর কি। চলছে তো ঈদও এরকম চলবে, রোজার ঈদ চলে আসবে আবার। তো এখন কার বাসায় কি রান্না হয়েছে, মানে ঈদের জন্য কি প্রিপারেশন, ঈদের রান্না? আমার বাসায় আমি যা পারি, মানে আমার যা মনে থাকে আমি তাই সব রান্না করে ফেলি। দাওয়াতটা এবার তাহলে দাওয়াত ওকে, নেক্সট ঈদে দাওয়াত রইলো। নেক্সট ঈদে, নেক্সট ঈদে এই তো আরো 7 দিন পর্যন্ত যায়। যাবে। আচ্ছা ঠিক আছে, ঈদ তো চলবে আমাদের 1 মাস। মারিয়া, কি রান্না হয়েছে বাসায়? আমারটা বললে আসলে লজ্জা পাবে সবাই, কারণ আমি বাংলাদেশে কখনো রান্না করি নাই। কারণ আমার ছোটবেলা থেকে আমার মানে বড় হওয়াটা এইভাবে হয়েছে যে আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো আমার ফুল ফ্যামিলিতেই সবাই রান্না করতো, আমার সব চাচিরা, তারপর ইভেন আমার নানা বাড়িতে গেলে আমার খালারা। সো আমার কখনো ওই সুযোগটা হয়নি যে আমি খুব মানে লাক্সারিয়াস খাবার বা অনেক মানুষের খাবার রান্না করব। ইভেন আমি কখনো কিচেনে গিয়ে যে বটি ধরে পেঁয়াজ কাটা, এই জিনিসগুলো আমার না এখানে অনেক এখানে একটা জিনিস, tough যেহেতু জিনিস। সে খুব ফ্যাশন সচেতন এবং মেকআপ আর্টিস্ট, নিশ্চয়ই সাজুগুজু বোধহয় একটু করতে বেশি পছন্দ। তো আমার ওই আউট লাইফটা, মানে যে ঘর সাজানো, নিজেকে সাজানো, মানুষকে সাজানো, ওই জিনিসটা আমি মানে অলওয়েজ করেছি। বা আমি যেহেতু আবার পড়াশোনা করেছি মেডিকেল সাইডে, সো ওখানেও দেখা গেছে যে আমার খুব একটা বড় টাইম চলে গেছে আমার পড়াশোনার পিছনে। সো ওইভাবে যে রান্নাতে ফোকাস করা, জাস্ট ম্যাগি নুডলস আর ডিম ভাজা ছিল আমার একমাত্র রান্না। ঈদটা ম্যাগি নুডলস আর ডিম ভাজা। ওকে, তুমি নেক্সট টাইম আমার বাসায় চলে এসো। সো হ্যাঁ, ম্যাগি নুডলস এখনো রান্না হয়, কারণ যখনই আমার কোনো মানে শর্ট টাইম থাকে যে আমি কোথাও যাব, তো শর্টকাট হচ্ছে ম্যাগি নুডলস। বাট নর্মালি এখানে আসার পর আমি মানে একটু একটু রান্না শিখেছি ইউটিউব দেখে দেখে, মানে একটা দুটো এক্সপেরিমেন্ট, ওটা শুধু আমি খেতে পারবো, আর কেউ খেতে পারবে না আমার মনে হয়। আমার আসলে খুব মানে ভালো লাগে যে এখানে নিউ ইয়র্কের মানুষরা অনেক তাড়াতাড়ি আপনাকে আপন করে নেয়। এই জন্যই কিন্তু প্রথম মানুষ বাংলাদেশ থেকে নিউ ইয়র্কটাকেই মানে চিন্তা করে যে নিউ ইয়র্কে এসে থাকবো, কারণ এখানে না আসলে আপনার আত্মীয় না থাকলেও আপনি মনে করবেন যে আপনার আশেপাশে আপনার আত্মীয় আছে। কারণ এই যে বাঙালিদের মধ্যে এই মানে অতিথি মানে ইয়েটা, যে মানুষকে আমরা, তুমি একজন বাংলাদেশি, তোমাকে আমি চিনি, হয়তো বা কখনো বাংলাদেশে ভাবে পরিচয় হয় নাই, ফেসবুকের মাধ্যমে এসে আমাকে ফলো করতো বা আমার লাইভ দেখতো, ওইখানে বলতো আপু আমার বাসায় এসো, মানে এইভাবে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আজকে একটা দাওয়াত দিয়ে দিল, So, এরপরে এই হয়তো জিনিসটাই টিনা রাসেল হয়। বলবে আমার বাসায় নেক্সট ঈদে আমার বাসায় দাওয়াত। হ্যাঁ হ্যাঁ। তো এরকম কিন্তু হয়, এটা আমি খুবই গ্রেটফুল যে আমি আসলে আমার প্রবাস জীবনের প্রথম জায়গাটা হচ্ছে আমার নিউ ইয়র্ক, এবং এখানে আমি ওই যে ফ্যামিলির যে একটা অভাব থাকে, যখন আমরা যখন বিভিন্ন অকেশনে ফ্যামিলি একসাথে হতাম, ফ্যামিলির একসাথে খাওয়া দাওয়া, এই জিনিসটা আমি আসলে খুব একটা ফিল করি না। আমার প্রত্যেক ঈদেই 4টা 5টা দাওয়াত থাকে। সো সিরিয়ালে আমি সবার বাসায় যাই, মাশাআল্লাহ, সবার বাসায় যাই, সবার বাসায় গিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। এন্ড সাদিয়া বললো তো হায়দ্রাবাদি বিরিয়ানি। সাদি আমি বাসায় হেল্পার, রান্না করে কে? আমার হাজব্যান্ড। হি ইজ ভেরি গুড কুক, যার কারণে আমি হেল্পার হয়ে গেছি। আমিও রান্না করতে পারি। দর্শক অ্যাপ্লাই করবেন না, আপনাদের জামাইদের একটু ফ্রি রেখেন। না না, আমিও রান্না করতে পারি। তবে হায়দ্রাবাদি বিরিয়ানি ইজ ভেরি ফেমাস, আর ও এত ভালো রান্না করে যে ওই সুযোগটা ছাড়ি না, বছরে একদিন। তাহলে সবাইকে একদিন হয়তো
বছরে একদিন ও একটা আমি তো সুযোগ ভাবলাম পাই একটু প্ল্যান করে হাজবেন্ডকে একসাথে যাই না হ্যাঁ সবাই একসাথে একদিন হ্যাঁ, টেস্ট টেস্ট করা লাগবে। খুব রান্না করতে দেখতে খুব ভালো লাগে বছরে একটা দিনই ওই সুযোগ জন্য পাই বেশি ভালো লাগালে ঝামেলা আছে কিন্তু এই জন্য দেখা গেল সারা বছর তো সুযোগ পাই না দেখা গেল যে আমি করি। সবাই ইন্সপায়ার হচ্ছে, হ্যাঁ সবাই রান্না করে, আপা ভাবিরা যারা দেখছে টিভির পর্দা তখন ভাইদের বলবে যে তুমি রান্না কেন করো তুমি রান্না কেন করো না, দেখো আমেরিকায় থেকে নিউ ইয়র্কে থেকে কাজ করে রান্না ইয়ে করছে, হাজবেন্ড কাজ রান্না ওই করছে। যে বললাম সারা বছর আমি করি, তো বছরের একটা দিন যখন সুযোগ পাই তখন সেটাকে ইউজ করি। এখন আসি টিনার কাছে। টিনা, কি রান্না হয়েছে এবার? আসলে আমাদের বাসায় একটা সুবিধা আছে, যেমন আমার মানে বাসায় যখন ইনভাইটেড গেস্ট থাকে তখন তো মানে অন্যরকম হয় ব্যাপারটা, বাট এখন যেহেতু আমরা এখানে নতুন, আমরা ঘুরে ঘুরে মানে ঈদ উদযাপনটা করছি, শেষের দিকে হয়তো আমার বাসায় আবার আমার কাছের মানুষরা আসবে, তখন আয়োজন সেটা এখনো সামনে আছে। আর আমার রান্নার বিষয়টা আসলে আমার দৈনন্দিন কাজেরই একটা অংশ, মানে এটা এমন না, আমার বাসায় যেহেতু আমার শাশুড়ি আছে, সে খুব ভালো রান্না করে, মানে আমার যেটা হয় যে আমার রান্না করতে খুব ভালো লাগে, এটা আপনিও খুব ভালো জানেন, আমি প্রচুর স্টোরি দিই আমি কবে কি রান্না আমি স্টোরিতে দেখি এই যে কিভাবে শুধু ফুড, এই পিকচার, আর আমি কমেন্ট দিই আমি তো ঈদের স্পেশাল বলতে হচ্ছে যে নর্মালি আমাদের বাসায় যে যেটা পছন্দ করে সেগুলোই রান্না করা, মানে আমাদের বাসার মানুষদের টেস্ট আবার খুব সিমিলার। কোরবানির মাংস, হ্যাঁ একদম মানে বাংলাদেশে যেটা হতো, বাংলাদেশে যেটা আমরা কোরবানিতে করতাম, একদম গরু জবাই করে ওইটাও তো একদম, খুব মিস করি এখানে। হ্যাঁ, এবং সাথে সাথে সেই জিনিসটা চুলায় নিয়ে রান্না করা, কিন্তু এইখানে তো গরু দেখাও যায় না, এবং এখানে ইভেন গরুর এখানে জবাইটাও দেখা যায় না। জবাইয়ের পরে ওই যে বাসায় আনন্দটা আবার না। ঈদের দিন অনেকে আসেও না, নাকি অনেক পরে আসে, মানে Late আসে, অনেক রাত হয়ে late যায় আসে, আস্তে অনেক রাত আস্তে। এই মজাটা কিন্তু অলিক ভাই আমরা নেই, সোজা নিউ জার্সি চলে যাই একদম ওই যে ফার্মে যে ফার্মে, যে কারণ এটার আসলে একটা অন্য ধরনের মজা, যেটা সারা বছর তো আমরা গরু মাংস খাই, কিনেই খাচ্ছি, সো ঈদের দিনে এটা একটু কষ্ট করে আমরা চলে যাই একদম লং ড্রাইভ করে। ঈদের সালামিতে, এই যে সালামির যে মজাটা, হ্যাঁ যে ছোটবেলায় সবাই ঈদের সালামি পেত, কার কি রকম অভিজ্ঞতা এবং কোনো মজার কাহিনী আছে কিনা সালামি নিয়ে? আমার একটা ঘটনা আছে, যেমন আমি আমার বাবা মার বোথ সাইডে আমি হচ্ছি বড় নাতনি, সো আমার আদরটাও একটু ডিফারেন্ট, একটু বেশি আদর, তো সালামিটা সম্ভবত আমি একটু বেশিই পেতাম, সবাই দিত। তো ছোটবেলা হতো কি, আমার ফুপুরা আমাকে বলতো যে তোমাকে লিপস্টিক দিয়ে দিব, তুমি টাকাগুলি যদি আমাদের কাছে রাখতে দাও। তো লিপস্টিক দাও, তো একটা লিপস্টিক দিয়ে তো আমি কথা বলতে পারবো না, তাহলে চলে যাবে, বসে কোনো কথা বলা যাবে না, তুমি চুপ থাকতে হবে, তো লিপস্টিক দিয়ে আমাকে চুপ করে বসায় রাখতো, আর আমার সব টাকা তারা নিয়ে যেত। হ্যাঁ, তো ছোটবেলায় খুব হতো, ওই একটি লিপস্টিকের জন্য আমার টাকা পয়সা সব হারিয়ে। আহারে। বাট আমি স্টিল এখনো কিন্তু আমি সালামি চাই, আমি কিন্তু সালাম ঈদে কোরবানি পাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, না, না, জোর এটা করে কিছু করা পেতেই যায়, এটা হবে। একটা অন্য ধরনের মজা, এটা কিছু করা যায় কখনো? মরে না দিয়ে তো উপায় নাই। এখন কার কাছ থেকে সালামি পাওয়া হয়? এখন ফ্রেন্ডের কাছ থেকেও নেই, আমি আত্মীয় স্বজন তো নেই, ফ্রেন্ডের কাছ থেকেও নেই, যে দিতে হবে। এবার কত টাকা হয়েছে? এবার $640। ওয়াও। বাবা, অনেক, $640 আমি count অনেক করে রেখেছি। অনেক। কাউন্ট করাটাই মনে হয় বেশি মজা, যে কত হলো। 20 টাকা, 10 টাকা, 50 টাকা, এগুলি মানে টাকা, মানে ডলার। সো অ্যাড করে দেখছি আমার $640 হয়েছে। টিনা? আমার আসলে ছোটবেলার অভিজ্ঞতা মানে এখনো আমার যেটা হয় আর কি, মানে আমি একটা অনেক অনেক বড় একটা ফ্যামিলি থেকে আমার বেড়ে ওঠা, মানে জয়েন্ট ফ্যামিলি। তো আমরা এখনো হচ্ছে ওই আমরা যতগুলো ভাই বোন সবার বাবুরা হয়ে একটা বিশাল আকার ধারণ করেছে আর কি। তো ওদেরকে যখন দেখি এখন, আমার ভাই বোনদের বাচ্চারা বা আমাদের বাচ্চারা, তো তখন ওই আমাদের ছোটবেলার কথাগুলো আসলে মনে পড়ে, এবং একই রকমই আছে আমার, মানে আমি এখানকার এখন কোনো কিছুই বলবো না, কারণ এখানে এবারের ঈদটা সত্যিকার অর্থে আসলে আমার এখনো খুবই মনমরাই লাগছে আর কি, কারণ আমি এখনো ওন করতে পারিনি এখনো এই দেশটাকে। সো আমার গ্রামে যেরকম আসলে করতাম কাজিনরা মিলে, ওইটা আমার ছোটবেলাটাকে আমি এখনো আলাদাই করতে পারি না, মানে এখনো আছি বাচ্চাদের সাথে। এখন আমি আমার ভাই বোনদের সবার ছোট, তো মানে আমি ওদের সাথে খুব মজা করি, হয়তো এন্ড অফ দ্য ডে আমার সালামি ওদেরকে দিয়ে দিচ্ছি, বাট বিষয়টা অনেক মজা, মানে মিস করি না আর কি, এটা অনেক ভালো লাগে। সাদিয়া, হায়দ্রাবাদি সালামি? এখন শুধু হায়দ্রাবাদি সালামের নিব না, নতুন একটা শিখলাম, ফ্রেন্ডদেরকেও ধরবো, এন্ড আপনিও রেডি হয়ে যান ফর নেক্সট ঈদ, এই ঈদে মাফ। যাক, বেঁচে গেলাম আর কি। মারিয়া?
আমার সালামি আমার আমার যতটুকু মনে আছে, আমার খুব একটা বেশি মনে নাই সালামির ইয়েটা। বড় হওয়ার পরেও হ্যাঁ নাও হয়েছে সবার কাছ থেকে, বাট আমার মনে আছে যে আমিও আপুর মতোই আমার দাদা বাড়িতে নানা বাড়িতে হলো বড় মেয়ে ছিলাম, সো বড় নাতনি বা এরকম। তো আমার দাদা দাদিদের সাথে আমার একটু ব্ল্যাকমেল গেম ছিল আর কি, যে মানে যাতে আমাকে দেওয়ার পরে সেটা লুকানো হতো যে আমাকে কত দেওয়া হয়েছে, বিকজ বাকি যারা আছে তারা যাতে আমার থেকে কম পায়। তো এটা আগের থেকে তাদের সাথে আমার যুক্তি ছিল যে আমাকে যেটা দেওয়া হয়েছে এটা লুকায় ফার্স্টে দেওয়া হবে অ্যান্ড দেন বাকিরা পাবে। এবং আগের দিন বা এর আগে যখন শপিং করা হতো, ব্যাগটা আমি ইচ্ছা করে একটু বড় কিনতাম যাতে আর কি ওটার মধ্যে একটু বেশি আর কি সালামি হয়। সো অলওয়েজ ঈদে একটা ব্যাগ কিনা হবে, মানে একটা এরকম ড্রেসের শুধু সাথে সালামির জন্য। শুধু সালামির জন্য একটা পুটলি টাইপের ব্যাগ, যেটার মধ্যে সালামিটা জমানো হবে। তা আমার মনে হয় যে আমার ওই জিনিসটা আমি অনেক মিস করি, বিকজ আমার দাদা দাদি কেউই এখন আর নানা নানিদের মধ্যে কেউই নাই এখন পৃথিবীতে। বাট এই যে ওনাদের ওই ফিলিংসটা আমার মনে হয় না এটা মানে রিপ্লেস করা যাবে না এটা। আর যার কাছ থেকেই আমি যে গিফটই পাই না কেন, তখনকার যে ওনাদের প্রতি একটা ওই যে ওন করা বা নিজে থেকে এটা একটা ব্লেসিং কিন্তু, তাই না? ব্লেসিং, মানে হ্যাঁ সবার মুরব্বিদের কাছ থেকে সালামি নেওয়াটা। হ্যাঁ এটা একটা ব্লেসিং প্লাস মানে ওই ওনটা আমি আর কাউকে করতে পারি না। আমার মনে হয় যে এভাবে যে আমি একটা ওন করে বলতাম যে আমাকে কিন্তু এটা করতে হবে, থ্রেড দেওয়া, ওই জিনিসটা কিন্তু আর আসলে পসিবল না। ওই ছোটবেলার ওই জিনিসগুলো আমি আসলে অনেক মিস করি। এখন বড় হয়ে যাওয়ার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, যেমন এখন সালামি অনেকে দিতে হয়। তো যাই হোক, এখন আসি হচ্ছে টিনা রাসেলের কাছে। টিনা রাসেল যেহেতু প্রফেশনাল একজন সঙ্গীত শিল্পী এবং আমি ইদানিং দেখছি উদ্যোক্তাও, তো এখন বলতে হচ্ছে যে বাংলাদেশে আপনি যখন মিউজিক করতেন আর আমেরিকায় যখন মিউজিক করছেন, এর মধ্যে কিছু পার্থক্য? আমি পার্থক্যটা করতে চাই না, কারণ আমি যে জার্নিটাতে আছি আর আমি করতে নেও যেতে চাই না, মানে আমি এখনো করি, আমি বাংলাদেশেই আছি। কারণ আমার প্রত্যেক বছর আমার একটা প্ল্যান থাকে। এখন গানের যে জগৎটা, মানে গানের ব্যাপারগুলো এখন আসলে অনেক পরিবর্তন হয়েছে, বিশেষ করে করোনার পর থেকে, যে সবার নিজস্ব প্ল্যাটফর্মে আসলে আমরা গানটা ছাড়ি, বা আমি আমার গানটাকে যদি আপনাকে পর্যন্ত পৌঁছাতে চাই তাহলে আপনি আমার গান কিভাবে শুনবেন, এই পর্যায়গুলো অনেক পরিবর্তন হয়েছে। আগে একরকম ছিল, এখন একরকম। তো আমি যখন প্রথম এই দেশে আসি তখন আমার একটা প্রস্তুতি ছিল যে আমি কোনো অবস্থাতেই আমি মনে করাতে চাই না যারা আমার শ্রোতা তারা যেন মনে না করে যে আমি গান থেকে হারিয়ে গেছি, বা আমি এখন বাংলাদেশে যেটা হয় আর কি, আমাদের জীবনের একটা সময় গিয়ে আমরা অনেক ধরনের সিদ্ধান্ত নেই, আমরা এক জায়গা থেকে পরিবর্তন করে অন্য জায়গায় যাই, কিন্তু শিল্পীদের জন্য এটা কিন্তু খুবই কষ্টের এবং খুব চ্যালেঞ্জ। তো আমার ওই জিনিসটা খুব মাথায় ছিল, এই জন্য আমার মনে হয়েছিল যে আমার শ্রোতাদের জন্য আমি গান সবসময় তৈরি করে যাব, আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন। রিসেন্টলি বোধহয় আপনি একটা গান করেছেন। আমার এভরি মান্থে একটা করে গান আসছে এখন, এবং আমার মনে হয় যে আমি এখন আরো বেশি সিরিয়াস, মানে কন্টিনিউ আমি আমার গানগুলো দিচ্ছি, এবং প্রত্যেকটা প্ল্যানগুলো আগে থেকে করা। যেমন 2026-এর যে প্ল্যান সেটা আমি 2025-এ করেছি, এবং এর মধ্যে আমি বাংলাদেশে গিয়েছি। আমার পুরো কাজটা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে হয়, যেহেতু আমি এখানে নতুন, এখানে আমি এখনো জানি না কিভাবে কাজ করব। বাট আর এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করা অনেক সহজ, মানে আমার যারা কম্পোজার বা আমার যারা লিরিক লিখেন, বা যেহেতু আমি আমার নিজস্ব প্ল্যাটফর্মে গান ছাড়ি, সো সেখান থেকে আমার কাজগুলো সবই আমি বাংলাদেশে যাই একটা সময়ের জন্য, আমি আমার পুরো বছরের কন্টেন্ট বানিয়ে নিয়ে আসি, সেটা যেহেতু ইউটিউবে এবং আমি অপারেট করি পুরো ব্যাপারটা। সো ওইটা আমার কন্ট্রোলে, আমার ইনভেস্টমেন্ট, আমার প্ল্যাটফর্ম, সো ওইটাতে আমার কোনো একটা চ্যালেঞ্জ লাগে না। বাট স্টেজ পারফরমেন্সের ব্যাপারে যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশে যে ব্যাপারটা ছিল সেটাতে আসলে ওটা একটা বিশাল জায়গা, আর এখানে আমরা যারা বাংলাদেশি আছি এবং এখানে যারা বাংলাদেশি যে ইভেন্টগুলো হয় এখানে, এখন তো অনেক ইভেন্ট হয়, অনেক প্রতিদিনই ইভেন্ট হয় বলতে এবং গেলে, প্রতি সপ্তাহে। হ্যাঁ অনেক ইভেন্ট হয়, এবং এটা আমি বলবো যে মানে এখানে আসলে অনেক আরো কঠিন এই জিনিসগুলো যারা আয়োজন করেন। এবং আমরা যে এত সুন্দর একটা স্টুডিওতে কাজ করছি, বা আমরা আজকে আপনারা আমাদেরকে ইনভাইট করেছেন, সবকিছু মিলিয়ে আসলে ব্যাপারটা যেটা কাজ করে যে আমার মনে হয় যে বাংলাদেশের যে সুযোগ সুবিধা এখানে কিন্তু অনেক অনেক কঠিন, বেশি চ্যালেঞ্জিং। অনেক চ্যালেঞ্জ, এবং এখানে মানুষ অনেক কম, কিন্তু যারা আসলে এই আয়োজনগুলো করছেন তাদের জন্য অনেক বেশি কঠিন। সেই জায়গা থেকে আমি প্রচন্ড পরিমাণে আসলে অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারগুলোতে, এবং এখানে যার যে কজন অনেক ভালো ভালো সিঙ্গাররা এখানে আছেন, বাংলাদেশ থেকে করছেন। অনেক মিউজিশিয়ান, অনেক ভালো ভালো মিউজিশিয়ানসরা আছেন। যেমন আমাদের অনেক লিমিটেশনস থাকে, অনেক সময় আমাদেরকে ট্র্যাকে গান করতে হতো, এখন মিউজিশিয়ানরা আসার কারণে আমরা আবার একটা
সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, যে আমরা সবাই সবাইকে হেল্প করতে পারছি। সব জায়গায় সব ধরনের মিউজিশিয়ান নিয়ে করতে না পারলে হয়তো 3জন মিউজিশিয়ান নিয়ে করলেও আমরা ওই যে লাইভ পারফরমেন্সের যে ব্যাপারটা, সেই জায়গা থেকে আমি কম্পেয়ারে যাব না। ওই জায়গাতে অনেক সুবিধার জন্য আমরা অনেক ভালোভাবে কাজ করেছি, কিন্তু এখানেও কিন্তু আমরা থেমে নাই। সো আমি বলবো যে এই জায়গাটাকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতে চাই আমি, মানে একজন শিল্পী হিসেবে। এবার আসি সাদিয়া। সাদিয়া তো একটু ভিন্ন প্রফেশনে, যেটা বলবো যে আপনার প্রফেশন সম্পর্কে কিছু একটু বলেন। আমার প্রফেশন অ্যাকচুয়ালি কয়েকবার আমি চেঞ্জ করেছি। আমি ম্যানেজমেন্টে ছিলাম, সেখান থেকে যখন আমি সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ লাইক লং টাইম, ইউনাইটেড নেশনের সাথে অলমোস্ট 10 ইয়ার্স। অনেক বেশি। তো ওখানে যে কাজ করতে করতে যে এই অভিজ্ঞতাটা আমার হলো যে আমাকে ল সম্পর্কে জানতে হবে, আমেরিকান ল। আমেরিকান ল ছাড়া আমি আসলে হেল্প করতে পারবো না। আমি চাইল্ড অ্যান্ড ওমেন্স ডিপার্টমেন্টটাতে বেশি কাজ করি, বিশেষ করে ওমেন্সের যেটা ডেভেলপমেন্টের যেটা সেক্টরটা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের সোসাইটিতে এখন অনেক প্রোগ্রেসিভ, অনেক ওমেনরা সামনে এগিয়ে এসেছে। বাট যেটা হয় কি, অনেক স্টার তারা মনে করে তারা ঝরে গেছে, মেন্টালি ডিপ্রেশনে চলে যায়, তারা সামনে আসতে ভয় পায়। সো ওরকম তাদেরকে ইউনাইটেড নেশন থ্রু কিভাবে আমি হেল্প করতে পারি, সেটার জন্য বিশেষ করে আমেরিকা আপনারা জানেন এটা অনেক সেন্সিটিভ, ছোট ছোট ইস্যুতেই আইরিস প্রবলেম হয়, আইস প্রবলেম হয়। দেন আমি যখন কাজ করা শুরু করলাম অ্যাটর্নিদের সাথে অ্যাজ এ প্যারালিগাল, তো আমি ফিগার আউট করলাম যারা যে ডিপার্টমেন্টে আছে তারা শুধু ওই ডিপার্টমেন্টেই কাজ করছে অ্যাজ দেয়ার ওন প্রফেশন, গেট মানি অ্যান্ড গিভ সার্ভিস, বাট এটা এলাবোরেট হচ্ছে না। যেই হেল্পটা আমি অ্যাকচুয়ালি দেওয়ার জন্য চেষ্টা করছিলাম ওটা হয়নি। দেন আমি স্টার্ট করে ফেললাম ল পড়া, নিজেই লয়ার হলাম জানার জন্য, যেন আমি স্বল্প পরিসরে 4 দেয়ালের ভিতরে একজন লয়ার হিসেবে না থাকি, আউট অফ বক্স, যেন আমি আরো বেশি করে হেল্প করতে পারি, বিশেষ করে আমাদের নিউ জেনারেশনদেরকে। ইউনাইটেড নেশন ইজ একটা সমুদ্র, সেখানে যদি একটু ডোরটা ওপেন করে দিই তাহলে এই সমুদ্র থেকে যে যার চয়েস মতো রত্ন নিয়ে নিতে পারবে। এবং আমাদের বাংলাদেশের অনেক নারীরাই এখানে আছেন যারা অনেক ভালো করছেন আর কি, স্ব ক্ষেত্রে অনেক কিছু ভালো করছেন। তাদেরকে আরেকটু রাস্তাটা যদি, অনেক নারী উদ্যোক্তা এখানে আছে, টিনা নারী উদ্যোক্তা আছে, মারিয়া আছে, কাজে আসবে ভবিষ্যতে, হেল্প করবে। অবশ্যই আমরা কিন্তু আসলে হ্যাঁ এই জিনিসটাও কিন্তু অনেক বেশি ফেস করি আমরা যখন এখন নতুন করে মানে ইউএসএতে একটা বিজনেস স্টার্ট করছি। আমরা অবশ্যই বাংলাদেশে যখন করে এসেছি ওইটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছিল, আর এটা একটা নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হচ্ছে আমাদেরকে। সো এই ধরনের অনেক ধরনের চ্যালেঞ্জই আসলে আমরা একজন নারী উদ্যোক্তা হিসেবে ফেস করি। বিশেষ করে ল, আপু যেটা বললো, আমরা কিন্তু অনেক লই জানি না, কারণ অবশ্যই বাংলাদেশের বিজনেস ল, এখানকার বিজনেস ল এখানকার অনেক ডিফারেন্ট, অনেক নট অনলি একটু, অনেক ডিফারেন্ট। এবং আপনি যদি বাই ল কাজ করতে যান সেখানে আপনি অনেক ডিফিকাল্টিস মানে ফেস করবেন। এবং সেখানে আপনার একজন ক্ষুদ্র উদ্যোক্তা যদি চিন্তা করেন, অবশ্যই প্রথমে সবাই ছোট করেই স্টার্ট করে, একটা ক্ষুদ্র উদ্যোক্তার জন্য কিন্তু ওই লগুলাকে মেনটেন করে ওখানকার যে ফিজগুলো আছে বা ওখানকার যে আপনার রুলসগুলো আছে, অনেক আছে, ইন্স্যুরেন্স, ট্যাক্স, যে ব্যাপারগুলো আছে বিজনেসের ক্ষেত্রে, এগুলো কিন্তু আমরা মানে জানি না। আমি বলবো যে এখন তো আসলে অনলাইনের জন্য আই থিঙ্ক কোভিডের পরে ইউএসএতে অনেক নারী উদ্যোক্তা, এবং আপনি লাইভ খুললেই দেখবেন যে আপনার ফেসবুকে এত সবাই কিন্তু বাসায় বসে বসে তাদের এটা একটা মনে করেন পার্ট টাইম জব হিসেবে, যারা হয়তো বা ফ্যামিলি বাচ্চাদের টেক কেয়ার করতেছে, বাইরে কাজ করতে পারতেছে না, তারা কিন্তু ফ্যামিলিকে হেল্প করার জন্য এই জিনিসটা করছে। এবং ঈদের সময় তারা মেলাও করছে। সো এই জিনিসগুলা কিন্তু আপনার তারা একজন হাউসওয়াইফ হিসেবে কিন্তু তাদের ওই নলেজটা নাই যে একজন উদ্যোক্তা হিসেবে সে কোথায় হেল্প পেতে পারে। সো এটা আমার মনে হয় আপুর খুব ভালো একজন মানে আমার মনে হয় এইসব নারী উদ্যোক্তাদের জন্যই হচ্ছে ইউনাইটেড নেশন খুব এই এপ্রিল থেকে শুরু হয় এবং টিল অক্টোবর পর্যন্ত, মাঝখানে সেপ্টেম্বর ব্রেক হয়, বিকজ অফ দ্যাটস অনলি ফর দ্য প্রেসিডেন্টস। অ্যান্ড দেন এগেইন নভেম্বর ডিসেম্বর ওখানে মেলা হয়, ওখানে স্টল নেওয়া যায়।
এবং সেখানের ক্লায়েন্ট বা যারা আসে তারা হচ্ছে অল ওভার অনেক অনেক দেশ থেকেই হ্যাঁ। সবাই আসে। তো ওখানে যেমন ঈদের পুরাটার দিন আমি ইউনাইটেড নেশনে থাকি, যেটা আমি এখানে আসার পরে জানতে পারছি তারাও ঈদ সেলিব্রেট করে। আচ্ছা আচ্ছা, তারাও কি বাংলাদেশের না, এরকম ওখানে আফ্রিকান প্রোডাক্ট মুসলিম, গুলাকে? সৌদি মুসলিম, দুবাই মুসলিম, বাংলাদেশি মুসলিম, পাকিস্তান, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটাও একটা কিন্তু ভালো একটা তো সেখানে গান ব্যাপার। হয়, সেখানে নাচ হয়, সেখানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি যে অন্যান্য কান্ট্রি প্রচুর দেখতে পাই, আমাদের কান্ট্রি নেই। তো আমাদের কান্ট্রি এরা জানেই না যে ইউনাইটেড নেশনে নেক্সট ঈদে সবাই যাবে। আজকে আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কোর্স, এবং তারা এই সুবাদেও অনারিয়াম করে ইউনাইটেড নেশন, বিভিন্ন এনজিও, যেহেতু আমি এনজিও রিপ্রেজেন্টেটর, সো বিভিন্ন এনজিওদেরকে অ্যাওয়ার্ড দেয়, প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড আসে, আমাদের রুনা লায়লা অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং রিসেন্টলি আমাদের আরেকজন শিল্পীও শান্তি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এই জিনিসগুলা হচ্ছে বাইরে এনে আমি চেষ্টা করছি যেন আমি একা না, ওখানে আমি এরকম আমাদের মতো শাড়ি পরা বাঙালি এত দেখবো যে ইউনাইটেড নেশনে একটা খুব সুন্দর জিনিস, আমি শাড়ি পরে না গেলে আমাকে কেউ চেনে না। বাংলাদেশিকে মানে রিপ্রেজেন্ট করছে আর বাংলাদেশ কি। বলতে তারা সাদিয়া বুঝে, এবং আমি কখনো যদি শাড়ি ছাড়া কখনো আমার ল প্রফেশনের ড্রেস যেমন স্যুট পরে যাই, তারা আমাকে খুঁজে আমি কোথায়, আমি সামনেই দাঁড়ানো, বাট তারা আমাকে খুঁজে। সো এই যে এটা আমি প্রাউড করে বলছি যে আমাদের বাংলাদেশের কালচারটা ওখানে এখন, মানে আমাদের নিউ ইয়র্কে প্রচুর, এই যে আপু শিল্পী, আপু মডেল, মেকআপ কুইন আমাদের সাথে। হ্যাঁ, তো আমি রাশিয়ান মেকআপ আর্টিস্ট আর্ট কনভেনশনে আমি দেখেছি যে তারা লেকচার দিচ্ছে, বাকি স্টুডেন্টরা বা ইয়ুথরা তারা শুনছে। সো ওয়াই নট আপু? হ্যাঁ, এবং আমার কিন্তু ইউএস এর মধ্যে আমি টোটাল 8টা স্টেটে ওয়ার্কশপ করেছি, এবং আমার অলমোস্ট 400-র উপরে স্টুডেন্ট আছে, এবং এখানে বাঙালি, পাকিস্তানি, অন্যান্য যারা আপনার আমাদের দেশীয় কালচারের মেকআপগুলো পছন্দ করে, স্পেশালি ব্রাইডাল অ্যান্ড পার্টি মেকআপ, আমি কিন্তু ওই ওয়ার্কশপগুলো করেছি। কিন্তু হ্যাঁ, এই যে আপু যে বললো যে এই ধরনের প্ল্যাটফর্ম, ওইটা আমরা হয়তোবা করেছি নিজেদের একটা পার্সোনাল মানে আয়োজনে, হয়তোবা প্রত্যেকটা স্টেটে গিয়েছে, ওখানকার যে বাঙালি কমিউনিটিতে একজন গ্রুপ অ্যাডমিন আছে, সে আমাকে অর্গানাইজ করে দিয়েছে। কিন্তু এই যে আপুর কাছে যেটা শুনলাম যে ইউনাইটেড নেশনের মতো একটা বড় প্ল্যাটফর্মেও কিন্তু মেকআপ একটা শিল্প, এই জিনিসটাকে তারা মূল্যায়ন করছে। আজকে সাদিয়া যদি এই ব্যাপারটা না বলতো তাহলে কিন্তু অনেকেই যেমন জানতে পারতো না। মিস কারিকম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের রিপ্রেজেন্ট করছি, তারা ইন্টারন্যাশনাল ফ্যাশন শো অর্গানাইজ করছে। আর ইউনাইটেড নেশন একটা জিনিস থাকে যে জানুয়ারিতেই রেজিস্ট্রেশন গুলো করতে হয়, কারণ সিকিউরিটি ব্যাপার থাকে, তো প্রেসিডেন্ট থাকে, আমেরিকান প্রেসিডেন্ট থাকে, হয় প্রেসিডেন্টের ফ্যামিলি থাকে। সো ওই ফ্যাশন শোতে যেটা ওরা এখনই প্র্যাকটিস শুরু করছে, যেহেতু ওটা সেপ্টেম্বরে হবে। ওখানে কি ছেলে মডেল দরকার হয়? হ্যাঁ হ্যাঁ, ছেলে মডেল, মেয়ে মডেল, মেকআপ আর্টিস্ট, সিঙ্গার, ইভেন তাহলে আমরা সবাই যাচ্ছি। ফ্যাশন ডিজাইনার সবাই সবকিছুই যাচ্ছে। আসবে। হ্যাঁ এই ফ্যাশন ডিজাইনারও আছে। হ্যাঁ, সেটা ওখানে লাইভ সং হচ্ছে, এবং তার সঙ্গে র্যাম্প ওয়াক হচ্ছে, বিভিন্ন ফ্যাশন ডিজাইনাররা তাদের ডিজাইনার ড্রেস প্রদর্শন করছে। না, আমরা আসলে তো টিভিতে এই জিনিসগুলো দেখি না, আমরা দেখি ইউনাইটেড নেশনে অলওয়েজ বড় বড় মিটিংস যেগুলো হয়, সেগুলো সব পলিটিক্যাল বা কোনো রুলস ওয়াইজ, কালচারাল যে একটা এই পার্ট জন্য আছে। আমার মনে হয় যে আজকে যিনি গেস্ট সিলেক্ট করেছেন এই এপিসোডের জন্য, তাকে আমরা স্পেশালি থ্যাঙ্কস দিই। হ্যাঁ, অবশ্যই। ঈদের আয়োজন মানেই কিন্তু সবসময় আমরা যাদেরকে চিনি, জানি, সিঙ্গার, মঞ্চে কাজ করছে, মডেল, তাদেরকে নিয়ে করি, কিন্তু চারটা প্ল্যাটফর্মে মানুষকে একসাথে করা, এবং এটা লাইক একটা ক্লাস করছি আমরা অলিভ ভাই। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এই যে একটা 4জন মানুষের যে ইন্ট্রোডাকশনটাও, এইটাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট। আসলে আমরা কিন্তু সবাইকে ফেসবুকের মাধ্যমে হয়তোবা চিনি, কিন্তু কার ব্যাকগ্রাউন্ডে কে কি কাজ করছে এই জিনিসটা কিন্তু আমাদের আসলে জানা হয় না, শুধুমাত্র ফেসবুকে হাই হ্যালো বা ইয়েতে। কিন্তু সেটার জন্য থ্যাঙ্কস টু আর টিভি আমরা এটা বাইরে কেন দেখতে পাই না, কারণ আমাদের চ্যানেলগুলা ইউনাইটেড নেশনে, আমি আশা করব আর টিভির থ্রুতে আমি মানে রিকোয়েস্টটা সব টিভি চ্যানেলকে বলবো যে আপনারা প্লিজ আসেন, এটা কভার করেন, এবং সেটা যেমন আমি মুখে মুখে ডোর টু ডোর তো যেতে পারবো না, সো যদি আপনাদের হেল্প পাই তাহলে এটা হয়তো আমাদের কমিউনিটিতে খুব দ্রুত
ছড়িয়ে যাবে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, আখি আপুকে কোনোভাবে মৌ আপুর ব্যাচে বা ওনার আত্মীয়স্বজনের কিছু হয়? না না, এই জিনিসটা কিন্তু আসলে বাংলাদেশে যখন আমি প্রথম মিডিয়াতে আসছি, আমার প্রথম যখন কভার পেজ আসছে, তখন অনেকেই আমাকে অ্যাক্স করছে সেম থিং। মনে হয় যে আপনারা রিয়া। একদম লাইক দুইজন বোন, হ্যাঁ, রিয়া আপু আর হচ্ছে মৌ আপু, ওনাদের সাথে আপনার মানে মানে ফেস, কথা, অনেক কিছু অনেক সিমিলার আছে। তাই? তো হ্যাঁ, আমার কাছে মনে হয়, আমার অনেক পছন্দের একজন মানুষ। হ্যাঁ, আমার ছোটবেলার ফেভারিট মডেল ছিল উনি। হ্যাঁ, আমাদের আসলে সবারই দেখা যায় মৌ আপু ফেভারিট মডেল বলে মৌ আপু ওখানে মৌ থাকবে। আপু থাকবে। হ্যাঁ, বাংলাদেশের মডেলিং এর যে জার্নিটা, কিভাবে করে ঢোকা, কাকে দেখে ইন্সপায়ার হওয়া, আসলে কাউকে দেখে বলবো না, মানে বাংলা সেটা কত সালে আর কি? কত আগে? নিশ্চয়ই আমরা ছোট ছিলাম, তাই না? ছোট ছিলেন, আপনারা অনেক ছোট ছিলেন। আমার মিডিয়াতে আসা 1995, 96 হচ্ছে আমি র্যাম্পে কাজ করতাম। 96 আমি টিভিসিতে কাজ করেছি, অ্যারোমেটিকের 4টা প্রোডাক্টের মডেল ছিলাম আমি, ওটাই আমার ফার্স্ট কাজ। তারপর বেক্সিমকো ফেব্রিক্স, কোকাকোলা, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন, আমি 1 বছর বেশি দিন কাজ করিনি, তারপর তো আমি চলে আসছি। সে সময় অনেক নাম কুড়িয়েছে। ছোট ছিলেন এখনো আপনারা। আপনার কিছু ক্লিপ শেয়ার হয়, দেখি আমরা ইউটিউবে তো ফেসবুকে। নিশ্চয়ই সবই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাটকে অভিনয়ের মানুষ না, বাট আমাকে দিয়ে অভিনয় করানো হয়েছে কয়েকটা নাটকের কাজ করেছি। একটা ফ্রেশ জেল, একটা টুথপেস্টের অ্যাড ছিল, যে ওইটা দেখে সবসময় মনে হতো আমি আমাকেও দেখতে চাই টিভিতে, আমি আমাকেও এইভাবে দেখতে চাই। তো আমার দেশের বাড়ি কিন্তু আসলে চিটাগাং, আমার জন্ম বরিশাল, so আমি সবসময় বরিশালে বলি, আমি প্রাউড টু বি বরিশাল। বাট একটু কনজারভেটিভ, তো তারা চাইতো না আমি মিডিয়াতে কাজ করি। তো আলটিমেটলি তো একটু রাজি টাজি হওয়ার পরে জাস্ট কোনো মতে ঢুকলাম। আর চঞ্চল চৌধুরী যে উনি আমার ফটোশুট করেছিল মিডিয়াতে, মানে কাজ করার জন্য, বাট একটা ছবি আমার কাজে লাগেনি। পরে ছবি আনতে আনতে অলরেডি আমার অফার চলে আসছে। হ্যাঁ, কারণ আমার একটা ছবি আমি অ্যারোমেটিকের ওদের পাঠালাম, তো ওরা তখন সিলেক্ট করে ডাকার পর আমাকে 4টা প্রোডাক্টই ওরা সাইন করালো। তো ওই আমার 4টা টিভিসিতে। টিভিসি, হ্যাঁ, প্রথম ওইটাই। আর এভাবেই আসা, আসলে কাউকে ফলো করে বা করে ইয়া হয়নি, জাস্ট নিজেকে একটু দেখতে চাইলাম, আসলাম, শেষ। হ্যাঁ, আমি আমার এটা প্রফেশন হিসেবে নিতে চাই না, আমার একটা শখ ছিল। হ্যাঁ, শখ থেকে আসা। ওই লাইফটা কি এখনো মিস করেন? হ্যাঁ, মিস করি, আসলেই মিস করি আমি। একটা অন্যরকম মজা। আর ওই যে আমি তখন যে মানুষগুলির সাথে আমার পরিচয় ছিল, এখনো যখন তারা আসে এখানে, এখনো আমার সাথে তাদের যোগাযোগ হয়, তারা খবর নেয়। এই যে মানে মনে রাখাটা, আমি তো অনেক দিন নাই দেশে, 29 তারপরে তো years মানুষ মনে রাখে। তারপরে মনে এই আখি কোথায় আছে? এই আখি আছে ওখানে। হ্যাঁ, সেদিন একটা প্রোগ্রামে সুব্রতার সাথে দেখা হলো আফটার লং টাইম, মনে আছে? সেই প্রোগ্রামে কি ছিলাম? হ্যাঁ, আপনি তো ছিলেন এখানে। সবার সাথে আসলে আমেরিকাতে না, সবার সাথে যখন আমাদের দেখা হয় খুব কিন্তু ভালো লাগে, যারা বাংলাদেশের হ্যাঁ। মিডিয়াতে কাজ করে আসছে এবং আমেরিকাতে আপন মিডিয়াতে মনে কাজ হয়। করছে, তখন মনে হচ্ছে খুব একটা আপন ফ্যামিলির মনে হয়, মতো করে ফ্যামিলির আর কি, মতো, সবাইকে right, এরকমই right. মনে হয়। তো এই জিনিসটা কি নিউ ইয়র্কে মিস হয়, মানে মিস করা হয়? নিউ ইয়র্কে কিন্তু এখন করি। অনেক কিছুই হচ্ছে, যেমন নাটক হচ্ছে, এখানে সিনেমা শুটিং হচ্ছে, এখানে বিজ্ঞাপন বানানো আপনি তো হচ্ছে। নাটক বানাচ্ছেন, কিন্তু আপনি তো আমাকে নায়িকা বানাচ্ছেন। আমি তো অনেকবার বলেছি, কিন্তু কি বলে ওই জায়গাটা না, যে, বেলে মাছের মতো পিছলায় যায়। আমি অনেকবার অফার দিয়েছি যে এখানে এই কনফার্ম নাটক করে করেন। ফেলেন, কিন্তু একদম অন স্ক্রিন কনফার্ম করতে হবে। বলে ফেলেন নেক্সট ঈদের নাটকে কি আমাকে নিবে? নেক্সট ঈদের নাটক কনফার্ম। এটা কিন্তু রয়ে গেল যে একদম হ্যাঁ, সবাই এটা জানে, সবাই শুনলো। ডকুমেন্টেড। ওকে, ঠিক আছে। চীনা রাসেলের নেক্সট কোনো প্রজেক্ট আসছে, বা গান নিয়ে কি ভাবনা? হ্যাঁ, ভাবনা, গান নিয়েই ভাবনা, সারাক্ষণ গানের মধ্যেই থাকি। গান তো আমার মানে পুরো যে একটু আগে বললাম যে বছরে যখন প্ল্যান করি তখন মনে হয় যে এরকম এভরি মান্থ একটা করে গান করবো। এটা খুবই কঠিন, বাট আমি কঠিন কাজটাই আসলে করতে চাইছি, কারণ আমি একটু ধরনটাকে চেঞ্জ করেছি, কারণ গান এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে। আগে অনেকগুলো ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আসলে আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি। যেমন একটা সময় গান শুধু গানই ছিল, তারপর গান মানে ভিডিও হলো, এখন হচ্ছে, তখন হতো কি অডিওটাকে খুব মোটামুটি একটা আয়ত্তের মানে একটা বাজেটের মধ্যে আমরা করতে পারতাম, ভিডিওটা তখন ব্যয়বহুল হলো। এখন গান এবং ভিডিও এবং প্রচারণা তিনটাই এত বেশি ব্যয়বহুল, একজন শিল্পীর পক্ষে শিল্পী হওয়ার জার্নিতে এটা মানে খুবই কঠিন, কারণ টাকাটা আসবে কোথা থেকে যারা শুধু গান গায়। ওই জন্যই আসলে এই যে আমার আপনি বোধহয় এখন ডিজাইনার, শুধু গান গাচ্ছেন না, এখন আপনি না ফ্যাশন ডিজাইনার। আমি আমি এখন দেখি না, খুব সুন্দর সুন্দর ডিজাইনার
আমার dress আপনি আচ্ছা আপনি বারবারই বলছিলেন, আমি ওইটা স্কিপ করে শুধু গান নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, বাট একটু ক্লিয়ার করি। মনে হয় অনেকেই জানে এখন গানই আমার মূল কাজ, কিন্তু আমার বাংলাদেশে আসলে আমার নিজের ডিজাইনের কালেকশন এটা 9 বছর হয়ে গেছে বাংলাদেশে, অনলাইনে শুধুমাত্র, কারণ অন্য কিছু সময় বের করা খুব কঠিন। আর যেহেতু এখন আমি আমেরিকা, আমার মনে হচ্ছে যে একটু মানে এখানে যেহেতু থাকা হবে, তাহলে কেন না, বরং বাংলাদেশে এখন মেনটেন কম করতে পারছি, এখানে আরো ভালোভাবে কাজ করতে পারছি। মারিয়াপুর সাথে আমার অনেকগুলো এক্সিবিশনে দেখা হয়েছে, এখন আমরা একসাথে কাজের প্ল্যানও করতে ওই পারছি। এক্সিবিশনে গেলে আমরা আমি দুজনকেই দেখি। তো এবং এইটা এটাও কিন্তু আমেরিকার ঈদের একটা খুব বড় একটা পার্ট, হ্যাঁ। কারণ আমরা কিন্তু এটা কিন্তু বাংলাদেশেও ভালো লাগে। মেলা করতাম না এরকম, বা কোনোদিনই করা কখনোই হতো আমার না, এরকম হ্যাঁ। এক্সিবিশনে অর্গানাইজ করেছি আমি, কিন্তু এক্সিবিশনে অ্যাজ এ সেলার হিসেবে আমি কখনোই পার্টিসিপেট করি নাই। বাট এখন এই যে সবার সাথে দেখা হওয়া, আমার মনে হয় আমি এবার ঈদে সবচেয়ে বেশি মিস করেছি ঈদের আগের টাইমটা। ঈদের দিন আমি একটু বোর হয়ে গেছিলাম, বাট এই যে গত রোজার ঈদের ইভেন আগের থেকে স্টার্ট হয়েছে আমাদের প্রত্যেক স্যাটারডে সানডে কিছু এক্সিবিশন, না কিছু থাকতো। প্রত্যেক স্যাটারডে সানডে এক্সিবিশন। বাংলাদেশে যেমন আমি বললাম না, আমার 9 বছর অনলাইনে, আমি কোনোদিনও আমার পেজে আমি কোনো লাইভ করিনি, কোনোদিনও আমি কোনো এক্সিবিশনে যাইনি। আমার সিঙ্গেল পিকচার দিয়েই আমার পেজ, মানে তো আমাকে অফকোর্স মানে ছবি পোস্ট করতে হবে, এবং আমি যেহেতু গানের মানুষ, আমার সেলিব্রিটিরাই আমার ড্রেস পরতো, ভাল লাগতো, আমি বিভিন্ন টিভি শোতে আমার ড্রেস স্পন্সর করতাম। তো এভাবে হয়ে যেত, মানে কোনো কিছুতে কোনো প্যারা ছিল না। এখানে এসে যখন আমার ওই জায়গাটাতেও কিন্তু একটা যুদ্ধ ছিল যে আচ্ছা আমি যে চাই আমার ড্রেসটা মানুষের কাছে, মানুষকে কে দেখাবে এটা, মানে আমার প্রোডাক্ট তো আমাকে দেখাতে হবে। এই জায়গাটাতে আসতেও কিন্তু একটা মানে অনেক স্ট্রাগলের ব্যাপার যে ও মা, আমি কেন, মানে আমার প্রথম এক্সিবিশনে মারিয়া আপু আমি জাস্ট 2 ঘন্টা এরকম করেছিলাম, আমি এখানে কেন, মানে আমার জীবনে এত দুঃখ কেন, আমি তারপর গিয়ে আমি ওই সময় বোধহয় সামনে গিয়েছিলাম, অলিভ ভাই আমার আর ভালো লাগছে না, আমি কখন বাসায় যাব, মনে হচ্ছে সব আমি বাসায় চলে যাই। আমার পরে আমাকে না, আরেকটা জিনিস আছে আমার মনে হয়, আপুর যেটা যে হয়েছে, আপু তো মানে খুব বেশি দিন হয় নাই, তো পরিচিত মানুষের সংখ্যাটাও হয়তো বা এক্সিবিশনে অনেক বেশি না, যাদের সাথে দেখা হচ্ছে তারা নতুন। সো ওই যে ইন্টারাকশন যখন একবার হয়ে যায়, তখন কিন্তু আপনার কাছে আর ওই মানে আমার এটা আরেকটা borderটা ভালো লাগার থাকবে না, জায়গা হ্যাঁ। যে আমি যখন মঞ্চে কাজ করতে যাই, তখন হয় কি সবসময় একটা টাইম ফিক্স থাকে যে আপনার পারফরমেন্স এতটার সময় হবে, তার আগে পরে গিয়ে পারফর্ম করি, ওই গ্রিন রুমে ফ্রেন্ডস মানে আমার কলিগদের সাথে কথা বলে চলে আসি। কিন্তু এই জায়গাটাতে বরং আমার জন্য আমার পিআর অনেক ডেভেলপ হয়েছে, যে কোয়ালিটি আমার সব থেকে বেশি খারাপ ছিল, খুবই খারাপ, মানে আমি 100 বার আপনাকে এই কথা বলছি যে আমার এটা খুবই বাজে, এবং যেটা আমার প্রফেশনে এটা খুব দরকার। তো আমার দুইটা এখন খুব সুন্দরভাবে আমার কাজ করছে। যেমন সেদিন আমার একটা এক্সিবিশনে একজন আসছে, বলছে যে আমি তো তোমাকে অনলাইনে টেক্সট করছি, তা আমি যথারীতি আমি ভুলে গেছি, বাট আমি বুঝতে দিইনি, আমি সো হ্যাঁ 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 আচ্ছা। তো আমার মনে হয়েছে যে আমাকে আবার জিজ্ঞেস করছে আপনার স্টলটা কোথায়, তা আমি বলছি এরকম ঢুকে এরকম প্রথম 2টার পরে, তা আমি যাব তোমার ওখান থেকে একটা ড্রেস কিনবো, চলে আসবো, অনেক সিনিয়র একজন ডক্টর আপু। আমার এই যে জিনিসগুলো, এগুলো জানার জন্য আমার ওই জায়গাটাতে না থাকলে আমি জানতাম না, এবং এখন আমার আসলে ভালো লাগছে। আমি এই প্রথম এই 9 বছর বাংলাদেশে কাজ করে এখানে এসে লাস্ট আমি এই কয়েক মাসে মনে হয় আমি বিজনেসটাকে সিরিয়াসলি নিলাম। একটা অভিজ্ঞতা বলি, ইউনাইটেড নেশনে ফেব্রুয়ারিতে মেলা হলো ভিতরে, সেখানে একটা বাঙালি স্টল ছিল। তো এই আপু উনি বাংলাদেশ থেকে ক্লথস আনে, উনি ফার্স্ট উনি আমাকে বললেন উনি 10 বছরই প্রথম চান্স পেলেন ওইখানে মেলা অ্যাটেন্ড করার, ওনাকে এত ওয়েট করতে হতো না। তো ওখানে ওনার যেমন সেল হলো, বিকজ ওখানে ইন্টারন্যাশনালি সব লোকজন আসে, তো তারা অ্যাজ এ সুভিনিয়ার জিনিসগুলা অ্যাকচুয়ালি কিছুই থাকে না, সবই সেল হয়ে যায়। সেখানে ওনাকে হায়াতির প্রেসিডেন্ট স্পন্সর করেছে। হি ইনভেস্ট হার অ্যান্ড সে বাংলাদেশ থেকে ক্লথস আনবে এবং পুরো আফ্রিকাতে, যে এই যে এইটা হচ্ছে ইউনাইটেড নেশনের হেল্প। অনেক So, স্ট্রং হ্যাঁ, কানেকশনস আপনি পেতে পারেন। হ্যাঁ, মারিয়া, বাংলাদেশে এখানে ইভেন্ট, এই যে মেলা করা, বা বাংলাদেশে আপনি তো ফ্যাশন শো অর্গানাইজ করতেন, এটার সম্পর্কে কিছু বলেন যে নিউ ইয়র্কে কি করেছেন। আমি একটু ছোট করে আমার জার্নিটা আমি বলি। 10,000 টাকা ধার করে গজ কাপড় কিনে ড্রেস বানানো, এটা 2013 সালের কথা, যে আমি ঈদের আগে 10টা ড্রেস বানাবো, আমি চ্যালেঞ্জ করছি আমি 10টা ড্রেসই সেল করব, মানে এরকম একটা মানে মাকে কনভিন্স করে টাকা বের করা আর কি। টাকা বের করা আর কি। তো এইটা দিয়ে আমার শুরু।
তারপর আমি যেটা করি, যেহেতু আমার একটা থেকে একটা করার খুবই থাকে, যে আমি যখন শুট করছিলাম তখন দেখতেছিলাম যে মডেলগুলোর মেকআপ সুন্দর না, তো আমার ড্রেসটাও তো ভালো লাগতেছে না, মানে ইটস লাইক অল টুগেদার কিন্তু একটা প্যাকেজ, আপনার ড্রেসটা সুন্দর, আপনার মানে প্রেজেন্টেশনটাও সুন্দর থাকতে হবে। তো তখন থেকে আমার মনে হলো যে না, আমি মেকআপটা নিয়ে একটু কাজ করি। আর তখন বাংলাদেশে হলো ইউএস থেকে এরকম প্রোডাক্ট যেত না, সো ওই যে গোপীনাথের পেন কেক বা এই ধরনের প্রোডাক্টস গুলো দিয়ে কিন্তু বেশি মেকআপ হতো। গোপীনাথ মানে মানে এটা এটা অনেক একটা পুরনো, পুরনো মানে একটা, মানে সবগুলো টিভি ও চ্যানেলে আচ্ছা। ইটস makeup কাইন্ড অফ আ artist মেকআপ হ্যাঁ। পেন কেক। সো এটা একটা লাইক আমরা যেরকম পেইন্টিং করি এরকমের মতো, এটা মুখে দিয়ে দিলে সবকিছু কভার হয়ে যাবে, বাট ওইটার কোনো আসলে মানে ওই যে ধরনের লুক আমি পছন্দ করতাম, মানে ওরকম ন্যাচারাল একটা লুক আসা, বা আউটসাইডের কান্ট্রিতে আমি যেটা দেখতাম পাকিস্তান, ইন্ডিয়াতে ওরা যে সুন্দর লুকগুলো আনতেছে, ওরকম আমি দেখতে পারতাম, মানে আমি ইভেন পার্লার গুলোতেও অত ভালো ফিনিশিং দেখতে পারতাম না। আমি বললাম যে এখনো ভালো ফিনিশিং। সো হ্যাঁ, এখন তাও অনেক ডেভেলপ হয়েছে, এখন অনেক ডেভেলপ হয়েছে মেকআপ ইন্ডাস্ট্রি, বাট ওই টাইমটার কথা বলছি ওখানে। তো ওই টাইমে আসলে মেকআপ শিখায় এরকম মানুষও বাংলাদেশে ছিল না। সো ওই টাইমে 2000 মানে 15-এর দিকে আমি ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে গিয়ে আমি একটা ইন্ডিয়ান মেকআপ আর্টিস্ট, পাঞ্জাবি মেকআপ আর্টিস্টের অনেক বড় একটা ওয়ার্কশপ ছিল, ওখানে আমি অ্যাটেন্ড করি। তো সেখান থেকেই হলো আমার মেকআপ, ড্রেস এগুলো নিয়ে কাজ শুরু। বাট আমার একটা, ওই যে বললাম না যে আমি সবসময় একটা আরেকটাকে রিলেট করি, যে মেকআপ নিয়ে কাজ করছি খুব ভালো কাজ করছি, মাশাআল্লাহ দিলে আমার অনেক স্টুডেন্ট, আমি মানে ওখানেও প্রায় 6টা ডিস্ট্রিক্টে অনেক ক্লাস করিয়েছি বাংলাদেশে, সবগুলো ডিস্ট্রিক্টে কাজ করেছি। মোস্টলি আমার চিটাগংয়ে আর ঢাকায় আমার 1000-এর উপরে স্টুডেন্ট আছে। সো এই যে ওদের সাথে কাজ করতে করতে আমি দেখলাম যে না, কাজ করার জন্য তো আমাদের ইভেন্টও দরকার, মানে ওই যে ওভাবে প্রোগ্রাম শো করার জন্য, শোকেস করার জন্য। তো ওইখানে আবার আমি আমার ড্রেস, মেকআপ একসাথে একটা কম্বো করে আমি ফ্যাশন শো, এক্সিবিশনস ওগুলো আমি অর্গানাইজ করেছি, এবং মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা শো করার একটা নিয়েছিলাম, যে বাইরে থেকে একজন সেলিব্রিটিকে এনে বাংলাদেশের ওমেন এন্টারপ্রেনারদেরকে অ্যাওয়ার্ড দেওয়া, গ্লোবাল এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড একটা করেছিলাম। তো এই যে আমার অনেকগুলো শো করা, সবকিছুর পিছনে আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে, যে আমি একটা মেয়ে হিসেবে আমি কতটুকু আগাতে পারি, এবং আমি একটা মেয়ে হিসাবে আসলে আমার আশেপাশের ব্যাকআপটা আমি কিরকম পাচ্ছি, আমি আমার সাথে আমি আরো কয়টা মেয়েকে ডেভেলপ করতে পারছি। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং মারিয়া, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু সৌন্দর্যের টিপস। আমি স্কিনের ব্যাপারে একটা জিনিস বলবো, যে স্কিনটাকে আপনারা যেটা করেন, যখন স্কিন প্রোডাক্ট যখন চুজ করেন, আপনারা কিন্তু ইনগ্রেডিয়েন্টস দেখে প্রোডাক্ট চুজ করেন না, যে কোনটা ড্রাই স্কিনের জন্য, কোনটা অয়েলি স্কিনের জন্য, কোনটা সেনসিটিভ স্কিনের জন্য। সো এইটা নিয়ে একটু নিজেরা নলেজ রাখবেন, এবং যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে সেটার ইনগ্রেডিয়েন্টস বুঝুন। বিশেষ করে এখন হোয়াইটেনিং এর অনেক ভালো একটা মানে প্রচারণা চলছে, যেটা আসলে আমি বলবো যে অনেক বাঙালিরাই আছে যে না বুঝেই ইউজ করছে, এবং তাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে। সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, আপনারা চেষ্টা করবেন যে না, সৌন্দর্যটা যাতে আপনার হেলদি ওয়েতে হয়, সেটা যাতে করতে গিয়ে তাদের স্কিনটা ড্যামেজ না হয়ে যায়। সো এই তো, আর সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সাদিয়া, দর্শকদের উদ্দেশ্যে আপনার ইউনাইটেড নেশনের ভাষায় যদি ছোট্ট করে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা ইউনাইটেড হয়ে কাজ করব, হাতে হাত রেখে। স্পেশালি আমরা ওমেন্সরা যারা যদি একজন আরেকজনকে হেল্প করি, আমার একটু নলেজ আছে, সেটা যদি আর একটা আপুর সাথে শেয়ার করা, তার কিছু নলেজ আমি নেওয়া, এভাবে করেই আমরা সামনে আগাতে পারবো। আর শুধু ওমেন্স না, ম্যানদেরকেও আমরা চাই আমাদের পাশে, সব সময় তারা আছে, তারা থাকবে। এবং স্পেশালি আরটিভিকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য আজকে। আখি আপা, বরিশালের ভাষায় একটু দর্শকদের ঈদ মোবারক কিছু ছোট করে যদি কিছু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ মোরে এখানে ডাকার লাগিয়া, আরটিভির অনেক ধন্যবাদ মোরে এখানে দাওয়াত দেওয়ার লাগিয়া, এন্ড অলিভ ভাইরও অনেক ধন্যবাদ আমারে মোরে এখানে ডাকার লাগিয়া। শুধু দর্শক, দেখতে দেখতে আমরা ঈদ আনন্দ আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সাথে থাকুন। এখন চলে যাচ্ছি টিনা রাসেলের কাছ থেকে। আমরা আপনার গান শুনতে শুনতে বিদায় নিব। তুমি বললে মানবো কেন, মনের কথা বলবই,
একটা দুটো থাকুক কাটা ফুল তো আমি ধরবই, হেঁটে হেঁটে ফুল কুড়াবো, একই সঙ্গে বুড়ো হব। হেঁটে হেঁটে ফুল কুড়াবো, একই সঙ্গে বুড়ো হব। তোমায় ভালোবাসবই, তুমি বললেই মানব কেন, মনের কথা বলবই।